যেতে চাও যে গুরুদেব আমি তো যাব, কিন্তু আমি একা 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 কেমন ভাবে মন্ডলে যাব? গুরু একা যাইতে ভয় করে
সাধু সঙ্গ মারো পরিবার তাহার কাছে জিজ্ঞাসা করো সংবাদ এই এই সাধু সঙ্গ করে দেহ কানা সুদর করবে এই দেহ কানা সুদর করে যদি আমার আরাধনা করো তবেই তুমি মুক্তি লাভ করতে পারবে হয়তো তুমি এই মুক্তি পাবে না কিন্তু যাওয়ার পূর্বে আপনি আমাকে কিছু দেন গুরুদেব ছেড়ে থেকে মাত্র প্রসব ব্যথা সহ্য করতে পারছেন আর এত সহজে মন্ডলে যাচ্ছে না ওকে যেভাবেই হোক মন্ডলে পাঠাতে তাই করলেন কি গুরুদেব যে বীজ মন্ত্র দক্ষিণ করে দিয়েছিলেন সেই বীজ আবার সেই দক্ষিণ হস্তে রেখে দিয়েছে এই দক্ষিণ হস্তে যখন বীজ মন্ত্র পেয়েছে এমন ভাবে সেই মুষ্টি মেরেছে এই হাতে মুষ্টি মেরে মন্ডলে এসেছে মুষ্টি মেরে যখন মন্ডলে এসেছে এসে হাত বের করেছে হাত বের করে দেখে গুরুদেব যাহা দিয়েছিল ওই পুরার দেশে এসে সব ভুল করে গেছে ওই হাতের মধ্যে কোনো কিছু নেই সন্তান বলছে হে গুরুদেব তুমি আমাকে কি দিয়েছিলে আমি যে ওই পুরার দেশে এসে সব ভুলে গেছি এবার আমি তোমাকে কোথায় পাবো গুরুদেব এবার আমি তোমাকে কোথায় পাবো সন্তান যখন এমন ওই ক্রন্দন করতে থাকে এই সন্তানের ক্রন্দন শুনে মাগন ডেকে বলেছে এই সন্তানের জন্ম নিতে অনেক কষ্ট হয়ে গেছে ওর পেটে অনেক ক্ষুধা লেগেছে দাও ওকে মাতৃস্তন দাও মা করে কি সন্তানকে খুলে নিয়ে মাতৃস্তন দিয়ে আবার সেই মায়ের মায়া জালে আবদ্ধ করে সেই মায়ের মায়া জালে আমার আবদ্ধ হয়ে আছে এই সংসারের প্রতি যা বিন্দু মাত্র মায়া থাকবে সে কোনোদিনে মুক্তি লাভ করতে পারবে না এই দেহের মায়া থাকলে সংসারের মায়া থাকলে সে কোনোদিনে মুক্তি লাভ করতে পারবে না মুক্তি পেতে হলে মায়া জাল ত্যাগ করতে হবে আর শ্রী রাম নাম জপতে হবে তবেই মুক্তি পাওয়া যাবে নয়তো কোনোদিনে মুক্তি পাবে না আর সেই যে রামচন্দ্র পঞ্চমাসের গর্ভাবস্থায় সীতাকে পাঠিয়েছিলেন ধার্মিক পরে তবু মনে দিয়েছিলেন মন তার গর্ভ থেকে জন্মেছে এক নন্দন হাই ভাল্মিক মুনি অনেক আদর করে ওর নাম রেখেছিল লবের জন্ম হয়ে গেছে পাঁচটা লব ধরছেন বাল্মীক মনে করলেন কি ওই বনের মধ্যে একটা পূজার আয়োজন করেছেন উনি পূজা করবেন যখন পূজার আয়োজন করেছে বাল্মীক মনি সীতা দেবীকে ডেকে বলছে গো মা সীতা এই যে শোনো আমি একটি পূজার আয়োজন করেছি একটু পূজা করবো ভালো কথা করে কিন্তু আমার পূজার জন্য একটু জল লাগবে তো একটু জল দিতে পারবে জল কি বাবাটা করে আমাকে এনে দিতে হবে তোমাকে তো আনতে হবে তাহলে আমার লক্ষ্যে কোথায় রেখে যাব লক্ষ্যে আমার নিকট রেখে যাও আপনার নিকটে রেখে আমার নিকট রেখে যাও ঠিক আছে বাবাটা এদিকে লক্ষ্যে রেখে সীতা দেবী কলসি কাছে নিয়ে জল আনতে করেছেন গমন যখন সীতা দেবী জল আনতে করেছেন গমন এদিকে মা চলে যাচ্ছে সন্তানও করেছে কি মায়ের পিছনে পিছনে গমন করেছে যখন মায়ের পিছনে পিছনে গমন করেছে সীতা দেবী পিছনের যে পিছন থেকে পায়ের শব্দ শুনতে পেয়েছে শুনতে পেয়ে বলছে কি
আমি মণি ঠাকুরের কাছে রেখে এলাম, ওই মণি ঠাকুর তো আমার পুত্রকে কোনো খেয়ালই করলেন না। সে কত বড় ধার্মিক যে আমাকে কোনো তবে হ্যাঁ, আজকে কুটিরে গিয়ে আমি ওনাকে পরীক্ষা করবো সে কত বড় ধার্মিক। ধার্মিক মণি এদিকে পূজার আয়োজনে ব্যস্ত। সীতাদেবী কলসিতে জল ভরে আর লক্ষ্মী পেছনে রেখে কুটিরের দিকে রওনা হয়েছে। আর সেই দিকে হঠাৎ করে বাল্মীক মণি লবের কথা হয়ে গেল। বলছে কি লব তো এখানেই ছিল, লব আবার কোথায় গিয়েছে? বাল্মীক মণি লবকে ডাকতে লাগলো, দেখে বলছে কি লব লব, এ লব কোথায় গিয়েছে, এদিকে আসো। এই লব কোথায় গিয়েছো? কি লব তো কোনো সাড়া দিচ্ছে না। হ্যাঁ আবার কোথায় গিয়েছে? হ্যাঁ লব কোথায় গিয়েছে, এদিকে আসো। হ্যাঁ লবকে শুনতে পাচ্ছে না। তবে কি এই বনের মধ্যে কোনো হিংস জানো লবকে হার করেছে? আর ওই তো দুটিনি সীতা লবকে না পেতে একেবারে পাগল হয়ে যাবে। এখন আমি কি করবো? আমি লবকে অনেক খুঁজিতে না পেয়ে বুঝিতে না পেয়ে ওই সীতাকে প্রবোধ দেওয়ার জন্য যে কুশাসনে বসে পূজা করতেন, ওই কুশাসন হইতে একটি কুল বহির্গত করেছে। একটি কুল বহির্গত করে সে কুল দ্বারা এক লবের মতন এক লব প্রস্তুত, চবিক লবের মতন দেখতে। আর সঞ্জীবনী মন্ত্র দ্বারা ওর চেতন দিয়েছে। সঞ্জীবনী মন্ত্র দ্বারা চেতন দিয়েছে। সেইদিকে হলো কি সীতা দেবী আস্তে ধীরে কুঠিরের কাছে এসেছে। কুঠিরের কাছে এসে বাল্মীক মণিকে ডেকে বলছে, বাবা ঠাকুর হ্যাঁ বলো। আমার লব কোথায়? এই তো তোমার লোক। যাকে মন্ত্র দ্বারা প্রস্তুত করেছে তাকে দেখে বলছে এই তোমার লোক। সেই সময় সীতা দেবী হেসে দিয়ে বলছে, বাবা ঠাকুর ও যদি আমার লব হয়ে যাবে পিছন থেকে এনে বলছে তবে ও কে? সেই সময় বাল্মীক মণি আগান্বিত বলছে, মা সীতা তুমি আমাকে পরীক্ষা করেছো, তাকে আমি মন্ত্র দ্বারা প্রস্তুত করেছি, আমি এখনই ওকে চৌকের বস ওকে মারবেন না বাবা ঠাকুর, কৃপা করে ওকে মারবেন না। এমন ভাবে সীতা দেবী ওর কাঠগতির মতো করতে লাগলো। বাল্মীক মণি বলেছে, মারি তুই তো দুর্কিনী সীতা, ওর কথা তো আমি না রেখেও পারবো না। তবে শোনো, ওর নাম হয়েছে লব, আর ওকে আমি কোন দ্বারা প্রস্তুত করেছি, ওর নাম হয়েছে কুশ। এই যে তোমার দুই সন্তান লব আর কুশ, আরো 5টা ওরাও দলে হবে। ওদেরকে লেখাপড়া শেখাতে লাগলো। বাল্মীক মণি ওদেরকে লেখাপড়া শিখিয়েছে, শাস্ত্র শিখিয়েছে, এমনকি যুদ্ধবিদ্যাও পর্যন্ত শিক্ষা দিয়েছে। বাল্মীক মণি লেখাপড়া শিখিয়েছে, শাস্ত্র শিখিয়েছে, যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছে। এসব শিক্ষা দিয়ে বাল্মীক মণি একদিন মনে মনে ভাবিতে লাগলো, আমি যে কাজের জন্য ভূমণ্ডলে এলাম, আমি সেই কাজের তো কোনো কিছু আমি তো কোনো কাজে কোনো কিছু করলাম না। আমাকে তো মুক্তি পেতে হবে। আমাকে মুক্তি পেতে হলে তো হরির সাধনা করতে হবে। কিন্তু হরির সাধনা করতে হলে তো আমাকে ওই মায়া জাল ত্যাগ করে ওই নীরবে যেতে হবে, ওই চিত্রকূট পর্বতে যেতে হবে। ওইখানে গিয়ে আমার হরির সাধনা করবে। আমি যে হরির সাধনা করতে যাবো, আমার কদলী বনটা কে রক্ষা করবে? তবে হ্যাঁ, আমি লবকুশকে লেখাপড়া শিখিয়েছি, শাস্ত্র শিখিয়েছি, এমনকি যুদ্ধবিদ্যাও তো শিক্ষা দিয়েছি। আমি ওই কদলী বন ওদেরকে দিয়ে আমি হরির সাধনায় চলে যাব। আমি সীতার কাছ থেকে লবকুশকে দিয়ে আসবো। বাল্মীক মণি সীতার কাছে গিয়ে বলছে, গো মা সীতা, হ্যাঁ বাবা ঠাকুর, আমাকে একটা ভিক্ষা দেবে মা? আমি ভিক্ষা দেবো বাবা? আমার একটা ভিক্ষা দাও। আমি কোথায় হতে ভিক্ষা দেবো বাবা ঠাকুর? আমি তো নিজেই
ভিখারি, হ্যাঁ? আপনার বনে ভিক্ষা করে আমি জীবন ধারণ করি, আমি কোথায় হতে ভিক্ষা করব? এমনি মজুর ভিক্ষা যে সীতাদি বলছে কি যার বনে থেকে আমি নিজেই ভিক্ষা করে খাই আর সেই যদি আমার কাছে ভিক্ষা চায় আমি তাকে কোথায় হতে ভিক্ষা দেবো এমনি ক্রন্দন করে দিই বাল্মীক মুনি সীতা দেবী বাল্মীক মুনিকে অগটি ভিক্ষা যে তোমার কাছে স্বর্ণ মুদ্রা খেয়েছে স্বর্ণ মুদ্রা চাই না পুত্রদেরকে আমাকে ভিক্ষা দেবে আমি যাবো ওই হরি সাধনাতে আমার ওই কদলি মনটা রক্ষা করার জন্য তোর পুত্রদেরকে আমাকে ভিক্ষা দিই মা ওরা তো দুগ্ধবর্তী শিশু ওরা কেমন ভাবে আপনার কদলি মন রক্ষা করে তুমি যদি আশীর্বাদ করো দাদার একটি কদলি মন করো সেই কদলি মন তাই তো শুনেছি বাবাটা মা তোর পুত্রদেরকে সাজিয়ে দে সেটা দিয়ে মনে মনে ভেবেছি মনি ঠাকুর আমার কাছে আমার পুত্রদেরকে চেয়েছে আমি যদি না দেই আর ওই মনি ঠাকুর যদি আমাকে অভিশাপ দিয়ে দেয় আমার জীবন দিলাই শেষ হয়ে যাবে সীতা দেবী বললেন কি ওই বনের পুষ্পদার লক্ষ্মণকে সাজিয়ে দিয়ে বজ্র লবকুশি তোমরা যাবে তোমার দাদার কদলি মন রক্ষা করার জন্য আর সঙ্গে কোনো ঝগড়া যাবে আর যদি কোনো বিপদে পড়ে তবে আমার কথা স্মরণ করিও ধর্ম মা দুহাই মা সীতা দুহাই মা সীতা এমন ওই যখন বলেছে দুটি ভাই করলো কি মাতৃ চরণে প্রণাম করে আস্তে ধীরে গমন করেছে কেমন ভাবে গমন করেছে এন সময় লক্ষ্মী আর সেই যে যজ্ঞের অশ্বটি চেয়েছিল ওইটাও ঘুরিতে ঘুরিতে বাল্মীক মুনির কদলি মনে এসে গেছে ও সেদিকে ওদিকে করেছে নিরীক্ষণ যজ্ঞের অশ্বটি দেখতে পেয়েছে তখন দেখতে পেয়ে দৌড়ে এসে লোককে বলছে দাদা দাদা বলো ভাই ও দাদা সে দেখো ওই যে যজ্ঞের অশ্ব না যেন ঘোরা মানে আমাদের কলা বাগান কে শেষ করে দিল আচ্ছা তবে ভালো করে দাদা ও দাদা আমার মনে হয় এটা কোনো যজ্ঞের অশ্ব হবে না অন্য আটে জয় পত্র আবার লেখা ঠিকই ভাই বলেছি হ্যাঁ ওইটা অযোধ্যা
ওরে তো রাম নামে লেখা। দাদা নিচে কি লেখেছে? সত্যবানের পুত্র সদয়কে নিয়ে কারবার। সে তো ঠিকই আছে, আমরা তো সত্যমের পুত্র। আর অষ্টদয়া দুটো বাড়িতে আমার বাপ করেছে। না, ওইটা ঠিক লেখে নাই, আর কি লেখেছে? আর লেগেছে অষ্টদয়া দুটো বাড়িতে আমার রাজা হয়ে জন্ম নেবে ঘাট বনে দেবে। এটা তো রহস্য করে লেখেছে দাদা। এক কাজ করো, সেটা অষ্টদয়া বন্ধন করো। বন্ধ করবো? একা ডাক করে সত্যবানের পুত্র সত্য নেওয়ার জন্য। আচ্ছা শীঘ্র দাদা, বন্ধন করো। আচ্ছা দাদা, আমি বন্ধন করছি। এদিকে লতা পাতা দিয়ে ফুস করে দিয়ে সজুরে করেছে বন্ধন, আর লতার বদল করে অস্ত্র করেছে। বলছে, দাদা হ্যাঁ, আরে চলে যাচ্ছে তো, লব বলছে রাখো ভাই, আমি বন্ধন করবো। ভাই লব করলে কি ওই মন হয়েছে একটি সামান্য সরলতা নিয়েছে, একটি সামান্য সরলতা নিয়ে অশ্বের গলায় পেয়ে দিয়ে বলছে, শোনো হে বন্ধু, বলি খবরটাই, যদি লতার বাদর করো তবে মাছ শিকারি দেবাই। এমনি অশ্ব চুপ করে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, দাদা হ্যাঁ দাদা হোক হ্যাঁ, তুমি কোনো দাদু 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 কিসের দাদু? তুমি মনে হয় তুমি কোনো জাদু নাই, জাদু টুনার কথা বলতেছে। ওই জাদু আর কই দাদু? এখন আমি এত সহজে শুনলাম বন্ধন করেছি হ্যাঁ আর অষ্টলতার মাধ্যমে চলে যাচ্ছি আর তুমি আমার একটা অষ্টগুলা বন্ধন করেছো অষ্ট করে যাচ্ছে ওরে ওইটা জাদু নয়, তাহলে এই কই দাদু আর কই জাদু না, এটাতে কেমনে বন্ধন করেছে ওইটাই তো তুমি জানতে চাই। ওইটাই জানছি আচ্ছা আচ্ছা, তবে শোনো, আমাদের মাঝে আসার সময় বলেছিলেন অর্ণবকুশী, যদি কোনো বিপদে পড়িস তবে আমার কথা স্মরণ করি। ও তুমি মায়ের নামে বন্ধন করেছো দাদা আমি আমার মায়ের নামে তো আমি যখন বন্ধন করছি তখন মায়ের নাম নিতে শুরু হয় তাই অর্থ করে যাচ্ছে আচ্ছা ভাই, যখন বন্ধন হয়েছে তো ভালো হয়েছে, তবে চলো আমরা দুই ভাই ওই গাছের নিচে বসে থাকি, হ্যাঁ। দেখি কোন সত্যি। যাতে কোনো সাথে মায়ের পুত্র আসে অস্ত্র দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা, দুটাই করলেন কি অশ্বকনা বন্ধন করে গাছের নিচে বসে আছে। যখন গাছের নিচে বসে আছে, শত্রুঘ্ন ঠাকুর রাস্তা দিয়ে আনাগোনা করছে, আর যজ্ঞ রসটা পুজিতে লাগিল। পুজিতে পুজিতে না পেয়ে সমুদ্র কেটে বলছে সমুদ্র, হ্যাঁ যজ্ঞ রসটা কোন দিক দিয়ে ছেড়েছিলে না? সরকারি দক্ষিণ দিকে ছেড়েছ দক্ষিণ দিকে। দেখে আসো তো, দক্ষিণ দিকে অশ্বকনা গেল কোথায়, দেখে আসো। আচ্ছা যাচ্ছি মহারাজ অস্ত্রের সঙ্গে আমি এখনই যাচ্ছি যাও গিয়ে দেখে আসো। এই নদীর পাড়ে দেখে লাগলো, দেখতে লইও চন্দ্রনাথ পর্বত। উপরে কি দেখলো? হ্যাঁ? বুঝতে বুঝতে লাগলো। মহারাজ হ্যাঁ? হাঁটতে হাঁটতে গিয়েছিলাম দক্ষিণ দিকে কোথায় গিয়েছিলে? মালমিক মন্দির কদলি বলে হ্যাঁ। যাই দেখি সামান্য নদী মুক্তবর্তী এই অশ্বগুলা বন্ধন করে অশ্বের পাশে চুপ করে দুগ্ধবতী কি? শিশু ওই শিশু। ও দুগ্ধবতী তো কত কিছুই থাকে। মানে শিশু। হ্যাঁ ছোট ছোট ভালো। ছোট ছোট দেখতে পাবো অশ্বগুলা বন্ধন করে অশ্বের পাশে চুপ করে সামান্য দুটি বলো। বুঝতে পেরেছি ওদের মরণ গনিয়েছে। একরের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান ওদের মাস্টার করণ ছিল অস্ত্র নিয়ে আসছে আমরা ওদের সুমন্ত্র সারথি বলছে, না না মহারাজ, ছোট ছোট দুটি বলো কিনা, ওদের দেখে খুব মায়া হয়। ওরা তো মায়া নয় ওরা হচ্ছে বাবা আচ্ছা বাবা হয়, হ্যাঁ ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। আপনি যাওয়ার সময় বাজার থেকে কিছু নিয়ে নেন। আচ্ছা আমি নিয়ে যাব হ্যাঁ সিঙ্গাম সিঙ্গাং না সুইঙ্গাম? সিঙ্গাম হ্যাঁ হ্যাঁ, ললিপপ পটেটো। আচ্ছা আচ্ছা, সব কিছু নিয়ে যাও। এমন ভাবে নিয়ে আসতে দেরি করেছেন কমল, বাল্মীক কুলের কদর বনে এসে দিয়েছে তারা। এসে বলছে, রে বালকগণ, কি হয়েছে আর মহাশয়? কি হয়েছে মহাশয়? তোমরা কার অশ্বটা করেছো বন্ধন? এই অশ্ব আমাদের। তোমাদের? হ্যাঁ আমাদের অশ্ব। তোমাদের কেমনে হলো? তোমরা কি লেখাপড়া জানো না? লেখাপড়া জানি। লেখাপড়া জানো? হ্যাঁ সে ওর ললাটে যে রাম নাম লেখা, ওইটা দেখতে পাচ্ছ না? সব দেখে বন্ধন করেছি মহাশয়। হবে? হ্যাঁ অশ্ব নিতে হলে আমাদের সঙ্গে যুদ্ধ পরাস্ত করে অশ্ব আপনাকে নিয়ে যেতে হবে। এই সুতা দুইটা ভালো করে আমাকে যুদ্ধে রাখো। হ্যাঁ। শিশু আপনাকে যুদ্ধে আহ্বান দিয়ে এই যুদ্ধের প্রয়োজন নেই, তোমরা অশ্বটা ছেড়ে দাও। বিনা যুদ্ধ অশ্ব পাবেন না মহাশয়। জানো? হ্যাঁ অশ্ব নিতে হলে আমাদের সঙ্গে যুদ্ধ পরাস্ত করে অশ্ব নিয়ে যেতে হবে। যুদ্ধ করতে হবে। হ্যাঁ যুদ্ধ করতে হবে মহাশয়। এই আর তো যুদ্ধ মধ্যে বুঝে না, তুমি কি কি একটা না দেও না, আর খাইয়া দিব। আরে ভালো ঘর যুদ্ধের প্রয়োজন নেই
তোদের জন্য অনেক খাবার এনেছি। কি এনেছো? এই দেখো, কয়টা তো সিরা এই যে তো সিঙ্গাং, পটেটো সান্তাং হুম। ছাপ বেটা। এই ফরমালিন যুক্ত খাবার নিয়ে এসেছো বেটা না? ছেলে দুটো মহারাষ্ট্র। তুমি তো এই যে সেন্টার ফুঙ্কাইয়া সেন্টার ফুঙ্কার মতো হয়েছো গা। আমরা বেটা কদলি বলে কলা খাই, এই ফরমালিন যুক্ত খাবার খাই না। এই যে এই যে একটা কেমন সাইজের হইছে কলা গায়ে তোমার হইছে মতো সুইংগাম হয়ে গেছি না আমরা। ওইভাবে বললে চলবে না। ওদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ওদের মস্তক ছেদন করে অস্ট্রেলিয়া জানো যে পারিত। যুদ্ধ করার জন্য। ঠিক আছে আমি একে একে 3 দিন জয় করেছি দক্ষিণ দিকে একটু সেজন্য বাকি থাকে হ্যাঁ, এই যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এই বালকগণ হ্যাঁ বলেন। শুরু করো যুদ্ধ হ্যাঁ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত মাসে আসছি ক্ষেত্রে আসছি। আচ্ছা আচ্ছা কথা বলি তুমি সারা দিও না কেমন যুদ্ধ শুরু হয়ে গেল কেমন ভাবে ওগো বলো রণমাধন বাজে হে এদিকে শত্রুঘ্ন ঠাকুরকে যেমন অচেতন করে দিয়েছে সুমন্ত্র ভেবেছে বাপরে ভালো দুটা তো সামান্য নয় শত্রুঘ্ন ঠাকুর এত বড় বীর তাকেই যেমন অচেতন করে দিয়েছে আমার না জানি কি হয় বলছে ওরে বালক না আমি তো তোদের কোনো অন্যায় করে আমাকে ছেড়ে দিই শুরু করেছে না না তোমাকে ছাড়া যাবে না তোমাকেও মেরে দিব এমনি সুমন্ত্রকে যখন মারবার জন্য উদ্যত হয়েছে লব বলেছে নারী ভাই এটা তো একটা রথের সারথি ওইটাই তো মারবো কেন ওইটাই ছেড়ে দিই সুমন্ত্র সারথি প্রাণের ভয়ে রথে উঠে করেছে কি রথ খানা নিয়ে গমন করে দিয়েছে যখন রথ দিয়ে করেছেন গমন অযোধ্যা পরে এসে দিয়েছেন দর্শন এমন ওই রামচন্দ্র সেদিকে করলো কি রথের শব্দ শুনতে পেয়েছে রথের শব্দ শুনতে পেয়ে রামচন্দ্র মনে মনে ভেবেছে হয়তো ওই রথে আমার প্রাণের ভাই শত্রুঘ্ন এসে গেছে রথখানা জীবনে এমন ভাবে ঘুরিতে ঘুরিতে মৃত্তিকাতে নেমেছে এই রথখানা শূন্য দেখে রামচন্দ্র সুমন্ত্রকে ডেকে বলছে সুমন্ত্র সুমন্ত্র আমি রথখানা শূন্য দেখছি কেন বলো বলো আমার প্রাণের ভাই আমার প্রাণের ভাই আপনার দরজের শান্তি এমনিকে জয় করে বলে গিয়েছিল মানবদের হাতে এই কি বলেছে সুভদ্রা এই কি বলেছ কবি কি আবার পাপের কারণে আমার প্রাণের ভাই আমাকে ছেড়ে চলে গেল আমার এই কি কথা শোনালে রে সুভদ্র তুই আমার এই কি কথা শোনালে আমার পাপের কারণে আমার প্রাণের ভাই আমাকে ছেড়ে চলে গেল রে সুভদ্র
আবার এই কি হয়ে গেল রে সুভদ্র, আবার এই কি হয়ে গেল, ওই আমায় কি কথা শোনালে সারথি আমার। কথা
সুভদ্র, আমার এই কি হয়ে গেল? আজকে যে আমার পাপের কারণে আমার প্রাণের ভাই আমাকে ছেড়ে গিয়ে চলে গেল রে সুভদ্র। আমার এই কি হয়ে গেল রে সুভদ্র, এই কি হয়ে গেল? এই ক্রন্দন শুনে লক্ষণ ঠাকুর জুটে এসেছে। দাদা হ্যাঁ, কিসের জন্য এত ক্রন্দন করছেন? এই লক্ষণ, তুমি তো সবই জানো। আমি যে ব্রহ্ম হত্যা খণ্ডাইবার জন্য আর ওই নারী হত্যার পাপ থেকে মুক্তি পাবার জন্য এই মণি ঠাকুরের আদেশ আমি যজ্ঞ করেছিলাম। সেই অশ্বের যখন ছেড়েছি, সেই অশ্ব যখন একে একে 3 দিক জয় করে দক্ষিণ দিকে মালিক মনে করলে মনে গিয়েছে, সেখানে ছোট ছোট দিকে মালিক দর্শন করেছে। আর সেই অশ্ব উত্তারিতে আমার প্রাণের ভাই, আমার প্রাণের ভাই শত্রুঘ্ন ওই বালকদের হাতে কি হয়ে বলছেন দাদা? এই যজ্ঞের অস্ত্রোদ্ধার আমার প্রাণের ভাই শত্রুঘ্ন এই বালকদের হাতে অত্যাচার হয়েছে। হ্যাঁ। আমার তোর আদেশ করুন যে আমি গিয়ে দেখবো ওই বালকদের কত বড় শক্তি করে আমার অথের মস্তক চেতন করে অস্ত্র নিয়ে আমি বলতাম। না না লক্ষণ, শোনো, এই বালক দুটাকে আমি শুনেছি বালক দুটা খুব দুগ্ধবর্তী শিশু। ওদেরকে ধরে নিয়ে আসবে আর আমার যজ্ঞের অশ্বকারা নিয়ে আসবে। ওদেরকে মারার কোনো প্রয়োজন নেই। এই সময় বড় ঠাকুর ছুটে এসেছে। দাদা হ্যাঁ, কিসের জন্য এত ক্রন্দন করেছেন? শোনো, তোমরা তো সবই জানো আমার যে এত ক্ষতি হয়ে গেল। আমার প্রাণের ভাই শত্রুঘ্ন ওই বালকদের হাতে হয়ে গেছে। কি বলছেন দাদা? হ্যাঁ, সামান্য দুটো দুগ্ধবাদ এসেছ আমার সম্পর্কটা ওদের হাতে হয়ে গেছ। হ্যাঁ, আচ্ছা আদেশ করো আমার আধুবাই দিয়ে যুদ্ধ করে ওদের মস্তক কেমন করে অস্ট্রেলিয়া আর ওদের ভাবো না না বড় শোনো, ওই লক্ষণ আর তুমি যাবে, কিন্তু বালক দেখে মেরো না। কেন? শুনেছি ওরা খুব দুগ্ধবতী, খুব বলতে দেখতে পায় না। ওদেরকে ধরে নিয়ে আসবে আর আমার যজ্ঞের অশ্বকারা নিয়ে আচ্ছা তাই করবো দাদা। আপনি আপনার দুবাই আশীর্বাদ করুন। আমরা যাবো গিয়ে যাতে কাছে ঘরে নিয়ে আসতে পারি আর আপনার আসবে। যাও ভাই তোমরা দুই ভাই। এই যে লক্ষণ ঠাকুর আর বড় ঠাকুর রামচন্দ্রের চরণে প্রণাম করে আস্তে ধীরে গমন করেছেন। কেমন ভাবে গমন করেছেন? একটা সময় হে লক্ষ্মণ লক্ষণ বড় ওরে ভারে বিষ মনের খোদনে বলি। যখন ভাল্মীক মুনির কোদলে বলে এসে দিয়েছেন দর্শন, কিন্তু লক্ষণ ঠাকুর আর বড় ঠাকুর সেই দিন বালক দুটোকে দেখতে পায় না। এই কোদলে বলে দেখতে পাচ্ছে না। দেখতে না পেয়ে সুমন্ত্রকে বলছে, সুমন্ত্র হ্যাঁ তুমি না বলেছিলে ওই কোদলে বলে দুটি বালক আছে, আছে মহারাজ। কিন্তু ওদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। ও বুঝতে পেরেছে হয়তো নাম শুনে, আমার নাম শুনে হয়তো মায়ের কোলে শুয়ে না না মহারাজ ওরা ভয় পাবে কেন? হবে। আমার ধামামায় ধরি করলে এই বালক দুইটা বালবের শরীর কদল মানে নাম আমায় ধ্বনি করতে হবে, হ্যাঁ ধরি করতে হবে। মানে যুদ্ধের বাদ্য। তবে সুন্দর এভাবে একটা যুদ্ধের বাদ্য বাজাও দেখি। হরিবল।
দাদার কদলি বনে যেমন যুদ্ধের বাধ্য হচ্ছে, আমার মনে হয় আবার কোনো বাজার কদল মানে চলো যাই ওখানে আমরা যাবো। আচ্ছা আচ্ছা চলো। এদিকে লক্ষপুর জোর করেছিল গমন, সীতাদেবী পিছন থেকে ডেকে বলছে লাভা খুশি রাধা হ্যাঁ এই অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। কিসের মঙ্গল? কারণ যাত্রাকালে মা পিছন থেকে ডাকতে লাগলো, ওরে লোগো করছে, তাই অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। কি ভাই তুমি অমঙ্গল কোথায় পেয়েছো? কেন? মা পিছন থেকে ডেকলে অমঙ্গল হয়, কে বলেছে তোমাকে? মাই ডাকলে কোনোদিন অমঙ্গল তাহলে হয় কি না। বাবা ডাকলে মঙ্গল হয় না? আরে না না, মাতা পিতা পিছন থেকে ডাকলে কোনোদিনই অমঙ্গল হয় না। কেন, তোমার কি শাস্ত্রের কথা মনে নেই? শাস্ত্রে যে কি বলা হয়েছিল আমার তো স্মরণ নেই। তবে শোনো, আমি বলে দিচ্ছি, তুমি শোনো। শাস্ত্রেতে বলা হয়েছিল এই যে বরা হতে ওই মানব গোছায় আপনার মাথায় কদলে মনে হচ্ছে। তোর কাছে এসেছে বলছে রে বলাগণ কি হয়েছে মা? তোমরা কারো সোড়া করেছো বলো? এ অশ্ব আমাদের অশ্ব মহাশয়। কুর দৌড়ে গিয়ে বলেছে মশাই কি হয়েছে? আপনি আমার কুঞ্জন। আমি আমার কুঞ্জন হতে যাবো কেন? কুঞ্জনের কথা বলি না, বলছে আপনি কে? আমি হয়েছি লক্ষণ। কি কোন? লক্ষণ লক্ষণ লক্ষণ। হ্যাঁ লক্ষণ হ্যাঁ হ্যাঁ। লক্ষণ কোনটা আপনি? কোনটা আবার কি? লক্ষণ তো দুইটা, একটা কুলক্ষণ আর একটা সুলক্ষণ। রামের মানে ভাই একটা ভালো লক্ষণ। আর একটা মন্দ। আপনি কোনটা? আমি হয়েছি রামের ভাই লক্ষণ। রামের ভাই লক্ষণ। রামের ভাই লক্ষণ। আরে যে ওইটা কে এনেছেন, এটা খালি বয়ে বয়ে ঘামে, এটার নাম কি? বলদ। বলদ এটা কালকে না নন্দের বাজারে বেচে লিয়ে বলদ। আরে মহাশয়, এই কার কাছে জিজ্ঞেস করছেন তো জানে নাকি? সামনে বেড়াটা নাই, খাওয়াটা বাড়িয়ে যায়। আমার লগে আসছে শ্যামগঞ্জ থেকে। ও নাম হয়েছে
হয়েছে বরত। বরত। বলো বলো আপনারা বরত না বরত। বলো হ্যাঁ বললো বলো ওটা নাম ভরত আর তুমি বলো বলদ বলো তুমি তো খুব স্পষ্ট হয়ে কথা বলতে পারো এই তোমাকে একটি প্রশ্ন করি বলো তোমার পিতার কি নাম আমার পিতার নাম দিয়ে তোমার পিতার আচ্ছা আশ্চর্য পিতৃ পরিচয় না জেনে কি যুদ্ধ করা যাবে না আগে যে যুদ্ধ হয়েছে পিতৃ পরিচয় হয়েছে আর আগে তো পিতৃ পরিচয় নেবো কেমন সময়ই পাইনি এখন অনেক রাত্র আছে তুমি বলো পিতার পরিচয় আমার পিতার নাম হয়েছে দশরথ কিরত দশরথ দশরথ খালি উপর দিয়ে যে যায় এই রথ নয় উপরে রথ না নাম হয়েছে দশরথ নাম দশরথ ও চিনতে পেরেছি দশরথ 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 তিনটা দশরথ কোন দশরথ না বলে দিত? কোন দশরথকে তুমি শুনবে তবে শোনো। এক দশরথ অন্ধময়ের পুত্র সিন্ধুমণিকে নিধন করে এই দশরথ আরেক দশরথ চারি পুত্র তাকে বাসি মারা হয়েছে এই দশরথ আরেক দশরথ প্রিয়ের কথায় আপন পুত্রকে বনবাসী এই তিন দশরথে আগে দশরথ তার মানে আপনি হয়েছেন মাইজ্ঞা দশরথের পুত্র। হ্যাঁ, আমি রাজ্য দশরথের পুত্র নয় আমার পিতা ছিলেন রাজ্য দশরথ রাগান্বিত ছিলেন আর রাগান্বিত হয়ে পুত্রকে 10 বছরের জন্য রাগে দিছে রাগান্বিত ভুলেও না স্ত্রীকে ভয় পেয়ে সন্তানকে বনবাসে দিয়েছে যদি রান্না করে না দেয় এই জন্য যে নিজে স্ত্রী ভয় পায় আর কোনো রাগ আছে এই যে তারাও না করতে হবে রাগ নাই ওইটাও সঠিক মনে হয় মাইজ্ঞা মানে স্ত্রীর কথায় উঠে বসে কারণ আজকালের যমুনা হলো ডিজিটাল যমুনা দিদি তাই যেমন না যদি স্ত্রীর কথা স্বামী না চলে সংসারে অনেক এই যে গরম ভাত নাই কপালে তাই আপনি মাঠ ঘাট থেকে পরিশ্রম করেছেন হ্যাঁ যদি আপনি স্ত্রীর কথা না চলে ভালো করে চলেন তাহলে আপনি কি করবেন বাড়িতে আসলে অরো মানিতে মা কোথায় আছো মানিতে মা তখন আপনার স্ত্রী হাস্য মুখে আসবে কি হয়েছে বলুন আপনার কি হয়েছে তখন আপনি বলবেন মানিতের মা গরম আমি দেখো রুদ্র থেকে এসেছি আমাকে একবার জল খাওয়াও জল খেয়ে খেলে তো ভালো হতো। হ্যাঁ, তখন মানিকার মা বলবো কি আপনি ওই জায়গায় বসেন আমি আর যাচ্ছি তখন 1 গ্লাস জল নিয়ে আসবে আর 2টা মাছের ছেলে আর যদি বিয়ের কথা না করেন আপনাকে মাছের খাবিলে দেবো কথা সোজা খাবে সন্ধ্যে আইবো কখন যাও রে? সামনে আসাইতো না সামনে যাবে আচ্ছা তার মানে তুমিও বাড়ির কথাই চলো তোরা দেখ কে বোঝাইতে মাইজ্ঞা নিজের বউ চলতেই হয় কারণ সময় তো চলতে হয় আচ্ছা হরে কৃষ্ণ চা হইছে? জল কই? জপ করে দে আচ্ছা দাদা তেমন সাফা কেউ